নমস্কার বন্ধুরা, আজকে আমি অঙ্গার যোজন বা কার্বনেশনের বিষয়ে আলোচনা করব। রাসায়নিক অবভিকারে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রকার খনিজের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংযোগকে বলা হয় অঙ্গার যোজন বা কার্বনেশন প্রক্রিয়া। এখানে কি হবে, আগেরটা জারণ প্রক্রিয়া কি ছিল, অক্সিজেনের সাথে তোমার যে ভাঙন বা জারণ প্রক্রিয়াটা হতো, যে পরিবর্তনটা হতো সেটা হচ্ছে জারণ। আর অঙ্গার যোজনটা কি, এখানে কার্বন ডাই অক্সাইডের সাথে কিন্তু রাসায়নিক আবহবিকারের ভূমিকা পালিত হয়। এবার বিভিন্ন প্রকার খনিজের সঙ্গে কার্বন ডাই অক্সাইড রাসায়নিক যৌগ সংযোগকে কি বলা হয়, অঙ্গার যোজন। বৃষ্টির জল বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে ঝরে পড়ার সময় বাতাসে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিশে বা দ্রবীভূত হয়ে তা মৃদু অ্যাসিডে পরিণত হয়, তারই নাম কার্বনিক অ্যাসিড। সমীকরণটি হলো কার্বন ডাই অক্সাইড প্লাস জল, তারপরে এটা মিলে কি তৈরি হয়, কার্বনিক অ্যাসিড। নিচে সমীকরণটাও দেওয়া আছে। এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল শিলাস্তরে অবস্থিত বিভিন্ন খনিজের সঙ্গে মিশে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এর ফলে রাসায়নিক আবহবিকার সংঘটিত হয়। তাহলে কার্বনিক অ্যাসিডের সাথে জল মিশ্রিত হয়ে শিলাস্তরে বিভিন্ন রকম কি হয়, পরিবর্তন হয়। এর একটা উদাহরণ আমরা পেতে পারি, আমরা যদি চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ জলে দ্রবীভূত আমরা দেখতে পারি, এটা দ্রবীভূত কিন্তু হয় না, কিন্তু কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল সংস্পর্শে এলে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট কিন্তু কি হবে, ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। ফলে কি হবে, দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। এখানে কি ঘটনাটা ঘটলো, ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথর জিনিসটা কিন্তু জলে কি হয়, দ্রবীভূত হয় না, কিন্তু কার্বনিক অ্যাসিড মানে এই কার্বন ডাই অক্সাইড মিশ্রিত যে জলটা, সেই জলটার সাথে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর যদি মিশ্রিত হয়, তখন কি হবে, সেটা ক্যালসিয়াম বাইকার্বনেটে কিন্তু পরিণত। এটা হলো এক ধরনের অঙ্গার যোজনের উদাহরণ। তারপরে কি হলো, তোমার আর্দ্র জলবায়ুতে চুনাপাথরে তোমরা যদি কখনো শিলং যাও, তাহলে সেখানে কিন্তু এই চুনাপাথরের সাথে যে কার্বনের যে একটা ভূমিরূপ, সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। আচ্ছা, তারপরে কি আছে, জল যোজন বা হাইড্রেশন। রাসায়নিক প্রক্রিয়ায় শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে জল যুক্ত হয়ে সাংগঠনিক পরিবর্তন ঘটিয়ে তা খনিজের সৃষ্টি হয়। এবার এই প্রক্রিয়া জলযোজন বা হাইড্রেশন বলে। বার্জারের মতে জলের অণুগুলো খনিজের পদার্থের অণুগুলোর সঙ্গে একটা বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি করে পরস্পর মিলিত হয়, ফলে খনিজগুলোর গ্রন্থিবন্ধন আলগা হয়ে সহজেই তা বিয়োজিত হয়ে পড়ে। এরই নাম জলযোজন। মানে কি হলো এখানে ঘটনাটা, এখানে হচ্ছে জলের অণুজের সাথে যে খনিজ পদার্থের যে মিশ্রণটা হয়, তখন কি হয়, একটা বৈদ্যুতিক প্রবাহের সৃষ্টি হয় বা পরস্পরের একটা সংঘর্ষের সৃষ্টি হয়, যার ফলে কি হয়, খনিজগুলো কি হয়, আলগা হয়ে যায়, এবং একেই কি বলা হয়, জলযোজন। কোনো খনিজের জল গ্রহণ করার ক্ষমতা থাকে, আবার তাদের আণবিক গঠনের সঙ্গে জলযুক্ত হলে খনিজে পুরো জল অধিশোষণ করে, তা সেই শোধক বা জলযোজিত বস্তুটি ফুলে ওঠে বা হাইড্রেট হয়ে অনেকটা বেড়ে যায়। ফলে খনিজের অণুগুলির মধ্যে আগের মতো পারস্পরিক জোট বাঁধে। এটা তো আমরা স্বাভাবিক, তুমি যদি সাধারণ হাতে বা বাটিতে কোথাও যদি একটু তুমি বালি নাও, সেখানেও তুমি জলটা দেবে, তখন তুমি দেখবে জিনিসটা কিন্তু আমরা অতি সহজেই কিন্তু লক্ষ্য করতে পারি যে জলটা দেওয়ার পরে সেই কণাগুলো কীরকম করে রিয়েক্ট করছে। হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু আমরা অতি সহজেই, এটা আমি একটা উদাহরণ হিসাবে ব্যবহার করতে পারি। একটা বাটিতে তুমি বালি নাও, বালির মধ্যে একটু জল ফেলো, দেখবে উত্তপ্ত বালির মধ্যে সেই জিনিসগুলো, জলগুলো কীভাবে একটা কণার থেকে আরেকটা কণা যাচ্ছে, কীভাবে তোমার জিনিসটা ছেড়ে যাচ্ছে বা লেগে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারি।
এবার এখানে দেখো ফলে মূল খনিজের অপেক্ষায় নতুন একটা খনিজের নমনীত হয়। এখানে কিন্তু খনিজটা পুরো পাল্টে যায়। জিনিসটা কি হয়, ক্যালসিয়াম সালফেটের সাথে জল যদি আমরা মিশাতে পারি তাহলে সেখানে কি তৈরি হবে, জিপসাম। আবার জলযোজন বা হাইড্রেশনের ফলে খনিজের আয়তন ছিদ্র তলের পরিবর্তন ঘটে। এর ফলে শিলাস্তর বিচ্ছিন্ন বা বিয়োজিত হয়ে পড়ে। এই প্রক্রিয়ায় কেওলিনের সৃষ্টি হয়। যেমন হলো একটা কি জিনিস, একটা যে জল, এই যে জলযোজনের জন্য কি দরকার, খনিজের আয়তনের ছিদ্রতলে পরিবর্তন ঘটে এবং এর ফলে কি হবে, একটা বিচ্ছিন্নকরণ হয়ে জিনিসটা কিন্তু একটা কেওলিনের সৃষ্টি করে। হ্যাঁ, এছাড়া ফেরাস অক্সাইডের সঙ্গে অক্সিজেন বা জল যুক্ত হয়ে জল মিশ্রিত ফেরাস অক্সাইড কিন্তু গঠিত হয়। এখানে দেখো তোমার সমীকরণগুলো দেওয়া আছে, ফেরাস অক্সাইড প্লাস জল প্লাস অক্সিজেন এগুলো মিশে কি তৈরি হলো, জল মিশ্রিত ফেরাস অক্সাইড। এবার দেখো তোমরা নেক্সটটাতে কি আছে, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। শিলার মধ্যস্থিত জল খনিজ দ্রব্যের সঙ্গে মিশে একই সঙ্গে খনিজগুলো অণুগুলো বিয়োজন বিক্রিয়া ঘটিয়ে নতুন যৌগ গঠন করাকে বলে আর্দ্র বিশ্লেষণ। এবার শিলাস্তরের উষ্ণতা বৃদ্ধি পেলে জল অণুগুলো সংশ্লিষ্ট জায়গা থেকে আয়রন অনুসারে পৃথক হয়ে আর্দ্র বিশ্লেষণ ঘটায়। এবার এই প্রক্রিয়াকে হাইড্রোজেন ও জল, আয়রন এবং হাইড্রোলিক্স আয়রনে ভেঙে যায়। এভাবে সৃষ্ট হাইড্রোলিক্স খনিজের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটিত হয়। এখানে তোমরা উদাহরণ হিসেবে জানতে পারো পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস কার্বনিক অ্যাসিড, এটা দুটো মিশ্রিত হয়ে জল মিশ্রিত পটাশিয়াম কার্বনেট গঠিত হয়। আবার কি হয়, সিলিকেট খনিজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক আবহিকা হলো আর্দ্র বিশ্লেষণ। এখানে হাইড্রোলিসিস কিন্তু খুবই দরকার, মানে হবেই এটা। আগ্নেয় শিলার প্রধান তিনটি খনিজ ফেলাসপার আর হচ্ছে কোয়ার্জাইট আর অভ্র। হ্যাঁ, এটা কিন্তু আগ্নেয় শিলার কিন্তু মানে তিনটা এই খনিজের যে প্রক্রিয়াটা থাকবেই এই তিনটা। হ্যাঁ, এবার কি হবে, আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের সঙ্গে সিলিকেট খনিজের রাসায়নিক আবহবিকা সংগঠিত হয়। যেমন অলিভ, আয়রনাইট জল, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফসফরাস অক্সাইড আর হাইড্রোক্সাইড, সিলিকা। তারপরটা কি আছে, দ্রবণ। সরাসরি জল দ্বারা খনিজ পদার্থে দ্রবীভূত না হলে শিলায় অবস্থিত কোনো কোনো খনিজ রাসায়নিক বিক্রিয়ার ফলে এমন অবস্থায় পৌঁছায় তখন তা জলে দ্রবীভূত হয়। এইভাবে খনিজ দ্রব্য জলে দ্রবীভূত রাসায়নিক আবহবিকার ঘটায়। এই প্রক্রিয়াকে বলা হয় দ্রবণ। এই দ্রবণ প্রক্রিয়াটা তো অনেকেই তোমরা, জল আর কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এটা জানা কথাই। আচ্ছা, রাসায়নিক বিচারে স্বাভাবিক জলকে কি করা হয়, দুটি শ্রেণীতে, একটা হচ্ছে ক্ষারকীয় জল, একটা আম্লিক জল। এটা ক্ষারকীয় মাত্রা যেখানে বেশি থাকে, পিএইচের মাত্রা বেশি থাকে, স্বাদের বেশি হয়, সেটা হচ্ছে ক্ষারকীয়। আর যেটা হচ্ছে স্বাদের মাত্রা কম থাকে, যখন 4 থেকে 7 মধ্যে থাকলে পরে সেটাকে কি বলে, আম্লিক জল। এবার এই রাসায়নিক আবহবিকারে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর দ্রবণের প্রক্রিয়াকে কিন্তু এটা ভালোভাবেই কাজ করে। এবার একটা এখানে পার্থক্যটা দেখো, যান্ত্রিক আবহবিকার আর হচ্ছে রাসায়নিক আবহবিকারে কিন্তু এখানে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে। তোমরা একটু ভালো করে শোনো, জিনিসটা যত শুনবে তত কিন্তু মাথায় ঢোকে বেশি। এবার দেখো ভালো করে, যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহবিকার মধ্যে এতদিন আমরা পড়াশোনা করলাম, তার মধ্যে বিভিন্ন ভাগও দেখলাম। এবার যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকারের মধ্যে কিছু পার্থক্য আমরা আইডেন্টিফাই করতে পারি। সেটা কি কি দেখো, ডিটেলসভাবে যত পড়বে তত হচ্ছে ভেতরের জিনিসগুলো অত ভালো করে জানা যায়। এবার পুরনো বইগুলোতে ভীষণ রকমভাবে এই ডিটেলস প্রক্রিয়াটা কিন্তু তোমাদের কিন্তু বড় বড় যখন তোমরা এক্সাম দেবে আর কি, কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু ডিটেলসটাই চায়। এখনকার যা পড়াশুনোর যা ধরন হয়েছে, যে শর্টকাট শুধু টিকমার্ক যতই তুমি দাও কিংবা যতই তুমি পাশ করে বেরিয়ে যাও, কিন্তু ডিটেলস না জানলে পরে কিন্তু তুমি বড় বড় তোমার কম্পিটিটিভ এক্সামে কিন্তু
পৌঁছানো সম্ভব না। আচ্ছা, এখানে দেখো যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক অববিকারের উপরে তোমার যে পার্থক্যগুলো আছে কি কি আছে। যান্ত্রিক আবহবিকার মাধ্যমে কেবলমাত্র শিলাস্তম্ভে ভৌত পরিবর্তন ঘটে বলে শিলার মধ্যস্থিত খনিজের নিজস্ব ধর্ম অক্ষুণ্ণ থাকে, মানে ভৌত উপরিভাগের পরিবর্তন হয় কিন্তু ভেতরের ধর্মটা কিন্তু এক থাকে। বা রাসায়নিক প্রক্রিয়া কিন্তু ধর্ম কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে এই যান্ত্রিক আবহবিকার ধর্ম চেঞ্জ হয় না। এবার রাসায়নিক অববিকার কিন্তু কি হয়, খনিজ দ্রব্যের নিজস্ব যে একটা মূল ধর্ম থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখো যান্ত্রিক আবহবিকারের 2 নম্বর পয়েন্টে কি আছে, যান্ত্রিক আবহবিকার ফলেই শিলাস্তূপ যতই চূর্ণ বিচূর্ণ হোক না কেন তার নিজের প্রকৃতি এক থাকে। ওদিকে ধর্ম 1 নাম্বার, এখানে প্রকৃতি। রাসায়নিক আবহবিকারে কি হয়, প্রকৃতি বদলে গিয়ে নতুন শিলায় পরিণত হয়। ভূপৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তনের ক্ষেত্রে যান্ত্রিক আবহবিকার প্রভাব হলো মানব জীবনের প্রভাব সীমিত, কিন্তু রাসায়নিক আবহবিকার ভূমিরূপের পরিবর্তনে বেশি না করে মানব জীবনের প্রভাব ব্যাপক। এখানে হচ্ছে মানব জীবনে সীমিত প্রভাব বিস্তার করে যান্ত্রিক আবহবিকার, রাসায়নিকভাবে প্রচুর প্রভাব কিন্তু মানব জীবনে ব্যাপকভাবে দেখা যায়। তারপরে কি, উষ্ণ মরু অঞ্চলে, শীতল পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহাওয়া দেখা যায়, আর এদিকে নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে রাসায়নিকভাবে দেখা যায়। তার 5 নম্বরে কি আছে, প্রধানত উষ্ণতা, আর্দ্রতা ও চাপের প্রভাবে যান্ত্রিক আবহবিকার ঘটে। আর এখানে কি হবে, অ্যাসিড মিশ্রিত খনিজ যে বিক্রিয়া, যে রাসায়নিক আবহবিকারটা কিন্তু গঠিত হয়। খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্র কণা বিসরণ, কেলাসন প্রক্রিয়ার মাধ্যমে যান্ত্রিক আবহবিকার সংগঠিত হয়। আর ওদিকে জারণ, অঙ্গারযোজন আর জলযোজন, আর্দ্র বিশ্লেষণ এইসবের মাধ্যমে কিন্তু সংগঠিত হয়। কোনো কোনো সময় যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে শব্দ শোনা যায়, রাসায়নিক কোনো সময় কোনো শব্দ হয় না। আর যান্ত্রিক আবহবিকার প্রধান কারণ হলো উষ্ণতা, আর্দ্রতার পার্থক্য। রাসায়নিক আবহবিকার প্রধান কারণ হলো বায়ুমণ্ডলের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ। আবহবিকারের উপাদান ছাড়া বড় বড় গাছপালা, মাটিতে গর্ত প্রাণীরা যান্ত্রিকভাবে অংশগ্রহণ করে, কিন্তু এখানে হচ্ছে শৈবাল, মশ আর লিচেন পচে গিয়ে রাসায়নিক আবহবিকার ঘটে। তাহলে যান্ত্রিক আবহবিকারটা প্রথম হচ্ছে কি, তার ধর্ম কিন্তু অক্ষুণ্ণ থাকে, যান্ত্রিক আবহবিকার প্রকৃতি একই থাকে। তারপরে যান্ত্রিক আবহবিকারের কি হয়, যে বেশিরভাগই মানব জীবনের প্রভাব কিন্তু খুব কম হয়। আর উষ্ণ আর শীতল পার্বত্য অঞ্চলে এটার প্রভাব বেশি দেখা যায়। উষ্ণতার, আর্দ্রতার চাপ প্রভাবে যান্ত্রিক আবহবিকার বেশি হয়। তারপরে এর কি যান্ত্রিক আবহবিকারে কী কী ধরনের পরিবর্তন, খণ্ডীকরণ, শুল্কমোচন এগুলো দেখা যায়। আর হচ্ছে কোন সময় এটা হয়, যে কোনো কোনো সময় এটা শব্দ হয়। আবার যান্ত্রিক আবহবিকার কারণে উষ্ণতার, আর্দ্রতার পার্থক্য ভীষণভাবে কার্যকর করে। আর হচ্ছে এখানে রাসায়নিক আবহবিকারে কিন্তু ধর্ম চেঞ্জ হয়ে যায়, প্রকৃতি পাল্টে যায়। তারপরে রাসায়নিক আবহবিকার আর কি হবে, মানব জীবনে প্রভাব পড়ে। ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে যেখানে আমরা থাকি, আমাদের ভারতবর্ষ কিন্তু ক্রান্তীয় মৌসুমী অঞ্চলের জায়গা, আর এখানে হচ্ছে আমরা অহরহ দেখতে থাকি এই ধরনের পরিবর্তন। আর নিরক্ষীয় অঞ্চলে তো প্রচুর বৃষ্টিপাত হয়, সেখানেও আমরা এই জিনিসটা দেখতে পারি। অ্যাসিড মিশ্রিত জলে রাসায়নিক বিক্রিয়া বেশি হয়। আর জারণ, অঙ্গারযোজন এগুলো তো হয়েই থাকে। বিশেষ করে এখানে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের প্রভাব বেশি বিশ্লেষণ বিক্রিয়া ঘটিত হয়। আর সবসময় একদম ধীরে সুস্থে শান্তিপূর্ণভাবে রাসায়নিক আবহবিকার কিন্তু কোনো শব্দ হয় না। আর এখানে কি হয়, বায়ুমণ্ডলে কিন্তু প্রভাবটা খুব বেশি থাকে, মানুষের জীবনে প্রভাবিত করে। আর এখানে হচ্ছে কি বলে, শৈবাল, মশ এগুলো হচ্ছে পচে গিয়ে, বিশেষ করে এটার ক্ষয়প্রাপ্তির ভাগটা হচ্ছে ধীরে ধীরে হলে পরে এই জিনিসটা কিন্তু বেশিভাবেই আমরা সচরাচরই দেখতে পারি। আজকে এতটুকুনি থাক, ধন্যবাদ।